আসসালামু আলাইকুম। আমি রাবেয়া সুলতানা, সহকারী অধ্যাপক জীববিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ আমাদের আলোচ্য বিষয় চ্যাপ্টার 1 অর্থাৎ অধ্যায় 1-এর প্রাণীর ভিন্নতা ও শ্রেণীবিন্যাস অংশের প্রাণীজগতের শ্রেণীবিন্যাস। আমরা জানি হিকম্যান এট অল 2014 রচিত ইন্টিগ্রেটেড প্রিন্সিপালস অব জুলজি গ্রন্থ অনুসারে প্রাণীজগৎকে 33টি পর্বে ভাগ করা হয়েছে। এর মধ্যে 9টি হলো মেজর পর্ব, 24টি হলো মাইনর পর্ব। মেজর পর্ব কারা? যে সকল পর্বে প্রজাতির সংখ্যা বেশি, 5000-এর অধিক, যাদের বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং শ্রেণীবিন্যাসগত অবস্থান সুস্পষ্ট, অর্থাৎ স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী, সেসব পর্বকে আমরা বলছি মেজর পর্ব। মেজর পর্বগুলো হলো ফাইলাম পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মোলাস্কা, এনিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কডাটা। আর মাইনর পর্ব কাদের বলছি? যে সকল পর্বে প্রজাতির সংখ্যা কম, 5000-এরও কম, বাস্তুতন্ত্রে যাদের ভূমিকা কম এবং যাদের সুস্পষ্ট শ্রেণীবিন্যাসগত অবস্থান নেই, অর্থাৎ শ্রেণীবিন্যাসগত অবস্থান অস্পষ্ট বা বিতর্কিত, সেসব পর্বের প্রাণীদের আমরা বলছি মাইনর পর্ব। মাইনর পর্ব 24টি বলেছি, তার ভিতরে কতগুলো নাম যেটা আমরা শ্রেণীবিন্যাসের ভিত্তিতে পড়েছিলাম একটু বলে নিই। ম্যাসোজোয়া, প্লাকোজোয়া, রোটিফেরা, হেমিকডাটা, আরও অনেক আছে, কিন্তু এগুলো তোমার এমসিকিউতে ইউজ করতে হবে, তাই এই কয়টা নাম বললাম। এখন আসো, আজকের আমাদের আলোচনা হবে ফাইলাম পরিফেরা, ফাইলাম নিডারিয়া, ফাইলাম প্লাটিহেলমিনথেস, ফাইলাম নেমাটোডার উদাহরণসহ বৈশিষ্ট্য। আমরা শিখন ফলটা একটু জেনে নিই। আজকের শিখন ফল হলো উদাহরণসহ পরিফেরা পর্বের বৈশিষ্ট্য, উদাহরণসহ নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য, উদাহরণসহ প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য, উদাহরণসহ নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য। তাহলে আমরা শিখন ফলটা জেনে নিলাম। চলো আমরা মূল আলোচনায় চলে আসি। ফাইলাম পরিফেরা, এদের সাধারণ নাম স্পঞ্জ। এদের ছিদ্রাল প্রাণী বলা হয় কারণ এদের দেহপ্রাচীরে অস্ট্রিয়া নামক অসংখ্য ছিদ্র বিদ্যমান। স্পঞ্জিলিডি গোত্রের প্রাণীরা শুধু মিঠা পানিতে বাস করে, অন্যেরা সবাই সামুদ্রিক। আমরা পরিফেরা পর্বের প্রাণীর উদাহরণ বলছি। স্কাইফার, বৈজ্ঞানিক নাম স্কাইফা জেলিটোনোসাম, কোনো বইতে আছে সাইকন জেলিটোনোসাম। আমরা বলছি মিঠা পানির স্পঞ্জ, স্পঞ্জিলা লোকাস্টিস। আমরা বলছি গোসল স্পঞ্জ, বৈজ্ঞানিক নাম হলো ইউস্পঞ্জিয়া অফিসিনালিস। তোমরা জানো সায়েন্টিফিক নেম বা বৈজ্ঞানিক নামের নিচে আন্ডারলাইন করতে হয়, কাজে এগুলো যখন তুমি হাতে লিখবে অর্থাৎ খাতায় লিখবে তখন নিচে আন্ডারলাইন করবা গণ এবং প্রজাতি অংশে। চলো আমরা পরিফেরা পর্বের বৈশিষ্ট্য অংশে চলে যাই। পরিফেরা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য হলো এরা কোষীয় সংগঠন মাত্রার প্রাণী, এরা অপ্রতিসম প্রাণী, এরা টিস্যু অঙ্গতন্ত্র গঠন করে না, এরা অ্যাসিলোমেট প্রাণী। তাহলে আমি এই অংশটা বলেছি শ্রেণীবিন্যাসের ভিত্তি অনুসারে। তারপর অংশটা আমি বলছি দেহপ্রাচীরে অস্ট্রিয়া নামক অসংখ্য ছিদ্র বিদ্যমান। আমরা বলছি এর অন্তঃপ্রাচীরে কোয়ানোসাইট নামক ফ্লাক্স আকৃতির বিশেষ ধরনের কোষ থাকে। এই কোষগুলো একটা নির্দিষ্ট প্রকোষ্ঠের ঘিরে অবস্থান করে, আর এই প্রকোষ্ঠগুলো নালীতন্ত্রে মুক্ত।
আমরা এবার নালীতন্ত্র বা ক্যানেল সিস্টেম নিয়ে বলছি। আভ্যন্তরীণ সংবহনের বিকল্প হিসেবে নালীতন্ত্রের সৃষ্টি হয়েছে। নালীতন্ত্রের মাধ্যমে পানি, পুষ্টি উপাদান এবং অক্সিজেন দেহ অভ্যন্তরে পরিবাহিত হয়। এই নালীতন্ত্র একটি গহ্বরে মুক্ত হয়েছে, যা পরিফেরা পর্বের প্রাণীদের দেহ অভ্যন্তরে প্রশস্ত গহ্বরকে আমরা বলছি স্পঞ্জোসিল। এই স্পঞ্জোসিলে নালীতন্ত্র মুক্ত হয়েছে। আর স্পঞ্জোসিল অস্কুলাম নামক একটি ছিদ্রপথে বাহিরে মুক্ত। আমরা আভ্যন্তরীণ সংবহনের অংশটা একটু ক্লিয়ার করি। অস্টিয়া নামক ছিদ্রপথে পানি, পুষ্টি উপাদান, খাদ্যসার দেহ অভ্যন্তরে প্রবেশ করে। তাহলে অস্টিয়া থেকে প্রকোষ্ঠে আসে, প্রকোষ্ঠ থেকে নালীতন্ত্রে আসে, নালীতন্ত্র থেকে স্পঞ্জোসিলে আসে, স্পঞ্জোসিল থেকে সংবহন শেষে অস্কুলাম নামক ছিদ্রপথে বাইরে বেরিয়ে যায়। তাহলে আমাদের এই জায়গাটা সহজ হলো। যেমন এমসিকিউতে আসে পরিফেরা পর্বের প্রাণীদের সংবহন নির্মূল, তখন তোমাকে ফার্স্ট অস্টিয়া, প্রকোষ্ঠ, নালীতন্ত্র বা ক্যানেল সিস্টেম, স্পঞ্জোসিল, অস্কুলাম, এটা হলো সঠিক রূপরেখা। কাজে এই অংশটা যখন পড়বে একটু মিলিয়ে নেবে, তাহলে হয়ে যাবে। এখন আসো আমরা বলছি দেহ কাঠামো। পরিফেরা পর্বের প্রাণীদের দেহ কাঠামো চুনময় স্পিকিউল বা স্পঞ্জিন নামক জৈব বস্তুতে গঠিত। আমরা কোনো কোনো অ্যানিমেলের শুধু স্পিকিউল থাকে, কারো কারো স্পঞ্জিন থাকে, কারো কারো স্পিকিউল এবং স্পঞ্জেনসিল উভয়ই বিদ্যমান। এমফিব্লাস্টুলা বা প্যারেন্কাইমুলা লার্ভা দশা বিদ্যমান। এই পর্বের প্রাণীরা নিশ্চল, নিমজ্জিত কোনো বস্তুর সাথে লেগে থাকে। আমাদের পরিফেরা অংশ কমপ্লিট। এবার আসো আমরা ফাইলাম নিডারিয়া। ফাইলাম নিডারিয়া পূর্বের নাম হলো সিলেন্ট্রেটা, নবী থেকে আসে। এই পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বা সমুদ্রের রেন ফরেস্ট বলা হয়, কারণ এরা অগভীর সমুদ্রে একটি বর্ণময় পরিবেশের সৃষ্টি করে। এই জন্য এদের সমুদ্রের ফুল বা সমুদ্রের রেন ফরেস্ট বলা হয়। এই পর্বের অধিকাংশ প্রাণীরা অগভীর সমুদ্রে প্রবাল গঠন করে। এই প্রবালের মধ্যে বা কোরালের মধ্যে সামুদ্রিক জীবদের 25% জীব অবস্থান করে। এই জন্য এই পর্বের প্রাণীদের রত্ন ভাণ্ডার বলে। চলো আমরা প্রাণীদের উদাহরণ দেখি। আমরা বলছি হাইড্রা ভালগারিস, বাদামি বা বর্ণহীন হাইড্রা। অ্যারিলিয়া অ্যারিটা মানে জেলিফিশ। আমরা বলছি ফাইসেলিয়া ফাইসেলিস মানে ভাসমান সন্ত্রাস। তাহলে আমরা 3টা সায়েন্টিফিক নেম পেলাম। এবার আমরা মূল বৈশিষ্ট্যে চলে আসি। নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য আমরা শ্রেণীবিন্যাসের ভিত্তি অনুসারে বলে নেব আগে। এরা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। এদের ব্রণীয় অবস্থায় একটোডার্ম এবং এন্ডোডার্ম নামক দুটো কোষস্তর থাকে। একটোডার্ম এপিডার্মিসে রূপান্তরিত হয় পরিণত অবস্থায়, আর এন্ডোডার্ম গ্যাস্ট্রোডার্মিসে রূপান্তরিত হয়। দুই স্তরের মাঝে ম্যাসোগ্লিয়া নামক একটি অকোষীয় স্তরের সৃষ্টি হয়। এই জন্য এদের আমরা ডিপ্লোব্লাস্টিক প্রাণী বলছি। আমরা এই পর্বের প্রাণীদের বলছি প্রতিসাম্যতা অনুসারে অরীয় প্রতিসম প্রাণী বলছি। আমরা এই পর্বের প্রাণীদের এপিডার্মিসে নিডোসাইড নামক বিশেষ ধরনের ধ্বংসক কোষ থাকে, যার নেমাটোসিস্ট অঙ্গাণু খাদ্য গ্রহণ, চলন, আত্মরক্ষায় সহায়তা করে। আমরা বলছি নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ অভ্যন্তরের গহ্বরকে আমরা বলছি সিলেন্টেরন। সিলেন্টেরনের মধ্যে পরিপাক, শ্বসন এবং রেচন সম্পূর্ণ হয়। এই জন্য একে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা পানি
পরিপাক, সংবহন, গহ্বর বলে। আমরা বলছি নিডারিয়া পর্বের প্রাণীদের পরিপাক বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় পরিপাক সম্পন্ন হয়। তাহলে নিডারিয়া পর্বের প্রাণীদের বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় পরিপাক সম্পন্ন হয়। নিডারিয়া পর্বের প্রাণীদের বহুরূপতা বিদ্যমান, অর্থাৎ কোনো প্রজাতির জীবনচক্রে যদি একাধিক দৈহিক গঠন বিদ্যমান থাকে তাহলে এই অবস্থাটাকে আমরা বলছি বহুরূপতা বা পলিমরফিজম। আমরা নিডারিয়া পর্বের প্রাণীতে বহুরূপতা দেখি। এদের পলিপ দশা হলো অযৌন দশা আর মেডুসার দশা হলো যৌন দশা। আমরা বলছি নিডারিয়া পর্বের প্রাণীদের লার্ভাকে বলে পেনুলা লার্ভা। তাহলে বৈশিষ্ট্যগুলো আমাদের হয়ে গেল। আমরা এই অংশটা নিশ্চয়ই খুব ভালো করে পারবো। চলো আমরা নেক্সট অংশে যাই। নেক্সট হলো ফাইলাম প্লাটিহেলমিনথেস। এদের আমরা ফিতাকৃমি বা চ্যাপ্টাকৃমি বলি। এই পর্বের প্রাণীরা অধিকাংশ হলো অন্তঃপরজীবী, কেউ কেউ আছে মুক্তজীবী বা স্বাধীনজীবী। আমরা প্লাটিহেলমিনথেসের উদাহরণ বলছি। আমরা ফিতাকৃমি টিনিয়া সোলিয়াম, যকৃৎ কৃমি ফ্যাসিওলা হিপাটিকা। আমরা বলছি রক্তকৃমি সিস্টোস্টোমা ম্যানসনি। আবার মনে করিয়ে দিই, সায়েন্টিফিক নেম লিখতে হলে তার নিচে আন্ডারলাইন করতে হবে। গণের নামের নিচে ভিন্ন করে আন্ডারলাইন, প্রজাতির নামের নিচে ভিন্ন করে আন্ডারলাইন করতে হবে। চলো আমরা এখন প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্যে চলে আসি। আমরা বলি টিপ্লোব্লাস্টিক প্রাণী প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীরা। আমরা বলছি দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী এরা। আমরা বলছি এরা অ্যাসিলোমেট প্রাণী অনুসারে। আমরা বলছি এরা টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী। টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী মনে থাকবে। আমরা বলছি প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের দেহ নরম, অঙ্কীয় পৃষ্ঠীয় দিকে চাপা। দেহত্বক সিলিয়াযুক্ত এপিডার্মিস বা কিউটিকেলে আবৃত। এদের পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ, অর্থাৎ পায়ুছিদ্র থাকে না। আর পৌষ্টিক নালী ব্যতীত এদের দেহে কোনো গহ্বর নেই। আমরা বলছি এদের চোষক বা হুক থাকে, কারো কারো চোষক এবং হুক উভয় বিদ্যমান। প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের শ্বসনতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত। কয়েকটি রেচন নালী এবং শিখাকোষ নিয়ে রেচন অঙ্গ গঠিত। প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের বিভিন্ন ধরনের লার্ভা দশা বিদ্যমান। মিরাসিডিয়াম, রেডিয়া, সার্কারিয়া, সিস্টোসার্কাস ধরনের লার্ভা দেখা যায়। তাহলে আমাদের প্লাটিহেলমিনথেস অংশ হয়ে গেল। আমরা এবার নেমাটোডা পর্বের বৈশিষ্ট্যে আসব। ফাইলাম নেমাটোডা, এদের আমরা সুতা বা গোলকৃমি বলি। নেমাটোডা পর্বের প্রাণীরাও অন্তঃপরজীবী বা পরজীবী। মানুষ এবং ফসলের সবচেয়ে বেশি ক্ষতি করে নেমাটোডা পর্বের প্রাণীরা। আমরা বলছি সুডোসিলোমেট প্রাণীদের পর্বের মধ্যে এরা হলো সর্বাধিক। এমসিকিউরে এই অংশগুলো আসে, তাই এগুলো নিয়ে একটু বললাম পরিচিতিতে। এখন আসুন বৈজ্ঞানিক নাম। চোখের কৃমি। চোখে এক ধরনের কৃমি বাস করে, তার নাম হলো লোয়া লোয়া। বলছি গোলকৃমি, যেটা অ্যাসকারিসিস নামক রোগ সৃষ্টি করে। অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস।
আর আছে ফাইলেরিয়া। ফাইলেরিয়া রোগ সৃষ্টি করে। এর বৈজ্ঞানিক নাম হলো উসেরিয়া ব্যানকপ্থি। তাহলে এই সায়েন্টিফিক নেমগুলো, 3টা সায়েন্টিফিক নেম কয়েকবার লিখে শিখবে। এবার আসুন নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য। আমরা শ্রেণীবিন্যাসের ভিত্তি অনুসারে বলি, এরা টিপ্লোব্লাস্টিক প্রাণী, এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী, এরা সুডোসিলোমেট প্রাণী। তাহলে আমরা শ্রেণীবিন্যাসের ভিত্তি অনুসারে আমাদের হয়ে গেল। আমরা বলতে চাই এই পর্বের প্রাণীরা অর্থাৎ নেমাটোডা পর্বের প্রাণীরা নলাকার, 2 প্রান্ত সরু, মাঝখানটা চড়া। এদের দেহপ্রাচীর ইলাস্টিন নির্মিত অকোষীয় প্রতিরোধক্ষম কিউটিকেলে আবৃত। এদের পৌষ্টিকনালী সম্পন্ন, মুখছিদ্র থেকে পায়ে পর্যন্ত বিস্তৃত। এই জন্য এই পর্বের প্রাণীদের দেখতে নলের ভিতর নলের মতো দেখায়, টিউব উইদিন টিউব। নবী থেকে আসে এই লাইনটা। তারপর আমি যেটা বলছি, বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ বিদ্যমান। নেমাটোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ বিদ্যমান। নেমাটোডা পর্বের প্রাণীদের জীবনচক্রে আমরা বিভিন্ন ধরনের লার্ভা দেখি। অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিসের লার্ভাকে আমরা বলছি র্যাবডিটিফর্ম লার্ভা, আর উসেরিয়া ব্যানকপ্থির লার্ভাকে বলছি মাইক্রোফাইলেরিয়া। এদের যৌন দ্বিরূপতা বিদ্যমান। যৌন দ্বিরূপতা মানে হলো একই প্রজাতির পুরুষ এবং স্ত্রী প্রাণীর আকার, আকৃতি, দৈহিক গঠন যদি ভিন্ন হয়, তাহলে একে আমরা বলছি যৌন দ্বিরূপতা। অর্থাৎ নেমাটোডা পর্বের প্রাণীরা একলিঙ্গিক। আমাদের নেমাটোডা নিয়ে আলোচনা হয়ে গেল। এবার দেখো এখানে কতগুলো কমন কিছু আলোচনা করি। আমাদের পুরো বর্ণনাটা শেষ। যেমন তোমরা জানো, তোমাদের সিকিউ কোশ্চেন অর্থাৎ সৃজনশীল প্রশ্নে জ্ঞানের কোশ্চেন আসে। তাহলে প্রত্যেকটা পর্বে দেখবা কিছু কিওয়ার্ড আছে যেটা ব্লক অক্ষরে লেখা, ঠিক আছে? সেই শব্দগুলো দিয়ে জ্ঞানের কোশ্চেন আসে। আমি বলার সময় সেভাবেই বলেছি যেন তুমি উত্তরটা করতে পারো। যেমন আমি নমুনা হিসেবে বলছি, অস্টিয়া কি? তুমি বলছো কি পরিফেরা পর্বের প্রাণীদের দেহপ্রাচীর অসংখ্য ছিদ্র থাকে, এই ছিদ্রকে অস্টিয়া বলে। যেমন ধর আসলো স্লেন্ট্রন কি? তুমি বলছো নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ অভ্যন্তরের গহ্বরকে স্লেন্ট্রন বলে। পরীক্ষা আসলো শিখাকোষ কি? তুমি বললা প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের রেচন অঙ্গকে শিখাকোষ বলে। তুমি পরীক্ষায় আসলো যৌন দ্বিরূপতা কি? তখন তুমি বললা কোনো প্রজাতির পুরুষ এবং স্ত্রী সদস্যের আকার, আকৃতি, গঠন যদি ভিন্নতা দেখা যায়, তাহলে এই অবস্থাকে আমরা বলছি বহু যৌন দ্বিরূপতা। তাহলে দেখো আমি প্রত্যেকটা থেকে একটা একটা করে নিলাম, এরকম বহু জ্ঞানের কোশ্চেন আসতে পারে। আবার দেখো পরিচিতিতে অনেকগুলো কথা বলছি, অনুধাবনের কোশ্চেন। সেটা হলো পরিফেরা পর্বের প্রাণীদের ছিদ্রাল প্রাণ বলা হয় কেন? নিডারিয়া পর্বের প্রাণীদের রত্ন ভাণ্ডার বলা হয় কেন? তারপর আমরা বলতে পারি যে টিপ্লোব্লাস্টিক প্রাণী বলা হয় কেন? কাকে বলছি টিপ্লোব্লাস্টিক প্রাণী? প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডাকে। কারণ এদের ব্রণীয় অবস্থায় 3টি কোষস্তর থাকে, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এই 3টি অংশে আমরা প্লাটিহেলমিনথেসে দেখি কি টিস্যু অঙ্গ গঠিত হয়। কাজে ওইটা টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী ছিল। আর নেমাটোডাদের আমরা দেখেছি যে টিস্যু অঙ্গতন্ত্র গঠিত হয়। কাজে সে ছিল টিস্যু অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার প্রাণী। এই জন্য এদের টিপ্লোব্লাস্টিক প্রাণী বলে। ঠিক আছে? যেমন ধরো আমরা জানি ডিপ্লোব্লাস্টিক প্রাণীর এক্টোডার্ম এপিডার্মিসে রূপান্তরিত হচ্ছে, এন্ডোডার্ম গ্যাস্ট্রোডার্মিসে রূপান্তরিত হচ্ছে। আর টিপ্লোব্লাস্টিক প্রাণীদের 3টা কোষস্তর টিস্যু অঙ্গতন্ত্র গঠন করে। তাহলে আমাদের অনুধাবনের কোশ্চেন আসলে আমরা পারবো। আর দেখো প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার কোশ্চেনগুলোতে উদ্দীপক থেকে দেখে বুঝে
নিতে হয় যে তোমাকে কী লিখতে বলেছে। যেমন আমি একটা উদ্দীপক এখানে বলছি, এ হলো গোসল স্পঞ্জ, বি হলো জেলিফিশ, সি হলো ফিতা কৃমি, ডি হলো গোলকৃমি। এখন আমার কোশ্চেন হলো উদ্দীপকের এ বি সি এবং ডি এর মধ্যে কোনটি উন্নত এবং কেন। তাহলে এই কোশ্চেনের উত্তরটা তুমি কিভাবে আসলে লিখবা? তাহলে তুমি লিখছো উদ্দীপকের এ হলো গোসল শামুক ইউস্পঞ্জিয়া অফিসিনালিস, এটি পরিফেরা পর্বের প্রাণী। তারপর তুমি পরিফেরা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য লিখে দিলে। উদ্দীপকের বি হলো অ্যারিলিয়া অ্যারিটা, এটি নিডারিয়া পর্বের প্রাণী, নিডারিয়া পর্বের প্রাণীর বৈশিষ্ট্য লিখে দিলে। সি হলো ফিতা কৃমি, এ হলো টিনিয়া সোলিয়াম, এটি প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী, প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য লিখে দিলে। আসলো ডি হলো গোলকৃমি, এটি হলো অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, এটি নেমাটোডা পর্বের প্রাণী, নেমাটোডা বৈশিষ্ট্য লিখে দিলে। তারপর বলবে যে উদ্দীপকের আলোকে বোঝা গেল যে নেমাটোডা উন্নত, কারণ তুমি বৈশিষ্ট্যতেই বলে আসছো যে তাদের বৈশিষ্ট্যগুলো কীভাবে ডেভেলপ হয়েছে ধারাবাহিকভাবে, কারণ এই শ্রেণীবিন্যাসটা বিবর্তন অনুসারী সাজানো হয়েছে। এই তো, তাহলে আমাদের হয়ে গেল। চলো আমরা বাড়ির কাজ নিই। আমাদের বাড়ির কাজ হলো চ্যাপ্টা কৃমি এবং সুতা কৃমি উভয়ই কৃমি হওয়া সত্ত্বেও ভিন্ন পর্বের কেন ব্যাখ্যা করো। আমরা কি পারো? আমরা কি বললাম? চ্যাপ্টা কৃমি একটু ভিন্ন করে দিলাম, বলতে ফিতা কৃমি বলতে পারতাম, আমরা বললাম চ্যাপ্টা কৃমি। ঠিক আছে, তাহলে আমরা চ্যাপ্টা কৃমি আমরা দেখি ফেসিওলা হেপাটিকা, মানে এটা যকৃৎ কৃমি বা চ্যাপ্টা কৃমি। আর আমরা বলছি সুতা কৃমি বা গোল কৃমি আমরা অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিসকে বলি। তাহলে আগে আমরা পরিচিত চলে আসবো, তারপর সে কোন পর্বের আমরা লিখে দেব। তাহলে আমাদের হোমওয়ার্কটা জমা দিতে হবে তোমার সাবজেক্ট টিচারদের ইনবক্সে। বাবা মনে রাখবা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যত প্র্যাকটিস করবে অত তুমি পারফেক্ট হবে। একজন ভালো মানুষ হও, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।